আশা করি কেমন আছো? ভালো আছো? ভালো করে বলো। বলো হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তুমি সবাই? আশা করি আশা করি খুব খুব ভালো আছো। খুব ভালো আছো। আমি আমি মা, মা, পাপা, পাপা, দিদি ভাই দিদিভাই সবাই ভালো আছি। সবাই ভালো আছি। এখন আমরা কি করছি? ঘুমাচ্ছি। কোথায়? তুই তো ঘুমাচ্ছিস না। আচ্ছা, ঘুমিয়ে থাকলে কেউ কথা বলতে পারে? না, তাহলে তুই কথা বলছিস কি করে? তো দেখো, একটু রেডি হয়ে নিয়েছি। আর এখন বাজে কটা দেখবে, পুরোপুরি 10টা বাজে। তো ভালো লাগছে না, বাড়িতে খেতেও ইচ্ছে করছে না, মনটাও ভালো লাগছে না। কিছুদিন ধরে ভাবছি মার কাছে যাবো যাবো করে, সময় সুযোগ কিছুই হয়ে উঠছে না, জানো তো। কারণ হচ্ছে মেয়েদের ক্লাস টেস্ট চলছে, তারপরে সবকটা সিটি না হলেও যেতে পারছি না। তারপরে হচ্ছে মানে কি বলবো, মনের উপরে তো পরিস্থিতি নির্ভর করে না না। তো ভালো লাগছে না, ওর জন্য বরকে বললাম যে চলো আজকে 4জন মিলে বাইরে থেকে একটু ডিনার করে আসি। তো বাইরেই যাবো, আর মন ভালো লাগছে না, শরীরও ভালো নেই, সেই জন্য কিছুই সাজগোজ কিছুই করিনি। যাব গিয়ে তো শুধু খাবোই, আর সাজগোজ করার কি আছে। তো শুধু লিপস্টিকটাই পরেছি আর টিপটাই পরেছি, সেটা তো কমন বলো। তো দেখো, আমি আর 2 মেয়ে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো, আর বর নিয়েছিল মাটন বিরিয়ানি। তো এখানে চাইনিজের রেস্টুরেন্ট, কিন্তু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। তো বর বিরিয়ানি নিয়ে নিয়েছে, আর ঝাল কম দিয়ে আমরা ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি। তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আমি আর 2 মেয়ে, বর নেয়নি। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার পথে। আর দেখতে পাচ্ছ রাস্তায় একদম লোক নেই, এখন কিন্তু 11:30 বেজে গেছে। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটাই কাজ, যে ঘুমিয়ে পড়বো, ব্যাস। ভিডিওটা মনে হচ্ছে অনেক ছোট হয়েছে, পরের দিন আবার কন্টিনিউ করতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। দেখো বাড়িতে চলে এসেছি, 11:15 বেজে গেছে, বিছানা করাই ছিল। তো এবার ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমার পরিবারের সবাই ভালো আছে। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। ওই যে কালকে ভিডিওটা লাস্ট তোমাদের সাথে ডিনার করে এসে গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা অনেকটাই ছোট হয়েছিল, সেই জন্য ভাবলাম পরের দিন আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো বিছানা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা যদি বিছানাটা না গোছাই, মনে হয় যেন কোনো কাজই আমার হলো না। আর দেখবে বিছানাটা আগে ক্লিন করলে কিন্তু ঘরের লুকটাই আলাদা রকম হয়ে যায়। তো আমার কিন্তু হেল্পিং হ্যান্ড একজন দিদি আছে, তো যে আমাকে আর কি ঘরটা মুছে দেয়, সেই দিদিকে কিন্তু আমি নতুন রেখেছি। তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম, সেই দিদির সাথে কথা হয়েছিল, দিদি কিন্তু ঘরটাও ঝাঁট দিয়ে দেবে। কিন্তু দিদি এতটাই বেলা করে আসে, আর বাসি ঘর এত বেলা অবধি রেখে দেওয়া উচিত না, সেই জন্য কিন্তু আমি ঝাড় দিয়ে পুরো কমপ্লিট করে রাখি, দিদি শুধু এসে মুছে দেয়, এই আর কি। তারপরে দেখো বিছানা কিন্তু ঝাঁটা দিয়ে ঝেড়েছিলাম, তারপরেও দেখো একটা আর কি জামা দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। এতে কি হয় বলো তো, বেশি টান টান হয় যেন, সেই জন্য। আর ধুলোবালি থাকলেও কিন্তু বেশ ক্লিন হয়ে যায়। আর জানোই তো বাচ্চা কাচ্চার ঘর যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরে দেখো আমার কিন্তু বিছানাপত্র গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। বাইরে বেশ রোদ্দুর উঠেছে, আর গরমটাও কিন্তু পড়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত কাঁচা জামা কাপড় আছে, এই সব জামা কাপড় কিন্তু আমাকে ভাঁজ করতে হবে। শরীরটা কিছুদিন ধরে বেশ খারাপ যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। খারাপ বললেই বা কে শুনছে বলো তো, একা সংসার, সবটাই আমাকে করতে হবে। ছোট ছোট 2টো বাচ্চাও আছে, তো তাদেরকেও তো কাজগুলো আমাকেই করে দিতে হবে, নাহলে তো ওরা নিজে থেকে নিয়ে কোনো কিছু, এক গ্লাস জল নিয়ে মানে খাবে, সেটাও কিন্তু শেখেনি। তারপর দেখো আলনায় সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর আমি কিন্তু রোজ জামা কাপড় রোজ ভাঁজ করে নিই। বলো, জামা কাপড় অনেক জমে থাকলে কিন্তু আমার ভীষণ বিরক্ত লেগে যায়। তারপরে জানো মায়ের সাথে কথা হয়েছিল, মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। মায়ের ভীষণ শরীরটা খারাপ। আসলে হয়েছেটা কি বলো তো, মা তো সকালবেলা করে ফুল তোলে ঠাকুরের জন্য, তো সেই ফুল তুলতে গিয়ে সেই ফুল গাছের থেকে আর কি
পোকা আর কি, বিষাক্ত পোকা মার হাতে লেগে যায়, তো ওখান থেকে ইনফেকশন হয়। মা কিন্তু অনেক ডক্টর দেখিয়েছে, কিছুতেই কমছে না। জানি না, এবার মনে হচ্ছে আরও অন্য একটা ডাক্তার দেখাতে হবে। তো বাড়িতে যাব যাব করে আর যেতে পারছি না। ওই যে বড় মেয়ের আর কি ক্লাস টেস্ট চলছে, তো সেই কারণে যেতে পারছি না, জানো তো। আর মায়ের বাড়ি আমার বাড়ি অনেকটা দূরত্ব, সেই জন্য কিন্তু মাকে কোনো আমি কাজেও হেল্প করতে পারছি না, রান্নাও করে দিতে পারছি না। মাকে সব ওই হাত নিয়েই করতে হচ্ছে। খুব শীঘ্রই মায়ের বাড়ি যাব, আর তোমরা মায়ের বাড়ি মানে ব্লগ পাবে, খুব শীঘ্রই পাবে। তখন না হয় একবার তোমাদেরকেও দেখিয়ে দেবো আমার মায়ের হাতের কি পরিস্থিতি হয়েছে। আর আমিও দেখতে পাচ্ছি না কি হয়েছে, মায়ের সামনাসামনি না গেলে বুঝতেও পারছি না। তবে কি বলো তো, মা আমাকে কোনো সময় ফোনেও কিছু পাঠাবে না, আর মার কি হয়েছে মা সেটাও বলতে চায়নি। অনেকবার জিজ্ঞাসা করার পরে তারপরে ওই যে মায়ের কথা শুনে বুঝতে পেরেছিলাম, তো সেই কারণে। তা আসলে মা ভাবে যে আমাকে যদি মায়ের শরীর খারাপটা বলে তাহলে হয়তো আমি অনেক চিন্তা করব, তো সেই কারণেই কিন্তু মা বলতে চায় না। আর যদি নাও বলে, সেটাও যদি আমি ফোনে কথা বলে বুঝতে পারি মায়ের শরীরটা খারাপ হয়েছে, তাতেও তো আমার সেই মনটা খারাপ হচ্ছে। অবশ্য আমিও মাকে সহজে কিছু জানাতে চাই না আমার শরীর খারাপের কথা, কারণ মাও ওদিক থেকে চিন্তা করে, তো সেই কারণের জন্য। তারপরে দেখো, এখন বিয়ের পরে বুঝতে পারছি যে মার কত কষ্ট ছিল, কিন্তু হেল্প করার কেউ ছিল না। আর কখনো মাও বুঝতে পারিনি আমিও এত সামলাতে পারবো সংসার। তবে বিয়ের পরে সব কিছুই কিন্তু শিখে গেছি আস্তে আস্তে। সংসার সামলানো, সংসারের সব কাজকর্ম করা। শরীর খারাপ বললেই বা কে শুনছে বলো তো? আমার মায়েরও কেউ শোনার ছিল না। এখনো দেখো না, হাতে সেই যন্ত্রণা নিয়ে রান্না বান্না করেই চলেছে। ওই যে সংসার, আমরা যারা ঘরে আর কি সংসারে কাজকর্ম করে থাকি, এক কথায় হাউস ওয়াইফ আমরা যারা, তাদের কখনো শরীর খারাপ হতে নেই। আর যারা ঘরে বাইরে দুদিকেই সামলায়, তাদের তো আর কিছু বলার নেই। যারা জব করে তাদের সাথে আমাদের পার্থক্য একটাই, তারা স্যালারি পায় মাসের শেষে, আমরা সেটা পাই না। যা লাগে সেটা হাজব্যান্ডের কাছে চাইতে হয়, এই আর কি। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু চাওয়ার আগেই সব কিছু বুঝে বুঝে আমাকে দিয়ে দেয়। সত্যি মানুষটার কোনো তুলনা হয় না। তবে সংসারের কাজে আমার হাজব্যান্ড অতটা পটু নয়। আমি যদি একটুখানি মানে শরীর খারাপে যদি একটু কাত হয়ে যাই, তাহলে কিন্তু সংসারটাও আমার কাত হয়েই থাকে। কারণ এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতন কিন্তু তাদের পরিস্থিতি আর থাকে না। সেরকমভাবে কাজকর্ম আমার হাজব্যান্ড জানে না। তবে ইচ্ছাকৃত না, পারেই না, এই আর কি। চেষ্টা করে, পেরে ওঠে না। আর তাকেও তো একটা দোকান সামলাতে হয়, তাই না? তবে আজকে একটু তাড়াহুড়ো করে এই কাজকর্মগুলো করে নিচ্ছি। বড় মেয়েকে যাব স্কুলে আনতে, আর একটু ম্যামদের সাথে একটু কথাও বলবো। ওই নতুন স্কুল, সব ম্যামদের চিনে উঠতে পারিনি এখনো, একটু সময় লাগবে জানি। তবে হ্যাঁ, কথা বলে নেব। অনেক প্রবলেম হচ্ছে তো, কিছু বুঝতে পারছি না স্কুলটা কী নিয়মে চলছে, কিভাবে চলছে, আর কি মানে অনেক কিছু মেয়েও বুঝতে পারে না। অনেক কিছু ব্যাপার নিয়ে আর কি যাব, তাই জন্য একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর ওই যে তোমাদেরকে শোপিসগুলো দেখালাম, ওগুলো কিন্তু কৃষ্ণনগর থেকে কিনেছি। এক পাশে ভাত, এক পাশে ডিম বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে এই জলের বোতলগুলোও ভরে নেব। আমার কাছে না বেশি বোতল নেই, আমি বেশি বোতল রাখিও না। এই 3টে জল সারাদিনে 2-3 বার করে ভরবো, ব্যাস হয়ে যাবে। আসলে বাসি করে জল খেতে চাই না। তবে হ্যাঁ, এবার বোতলে যেই জলগুলো রয়েছে, মানে ড্রামে যেই জলগুলো রয়েছে, সেগুলো তো বাসি হচ্ছে। তবে কি বলো তো, এই বোতলে রেখে জলগুলো খাওয়ার অভ্যেস নেই আর কি। তবে কেমন যেন মনে হয় যে ঠিক আছে, বারবার ভরি ঠিক আছে, কিন্তু জমিয়ে রেখে জল খাবো না, 3 দিন 4 দিন এরকম খাই না। তারপর দেখো, বর নিয়ে এসেছিল 2টো ডাব। আসলে গরম পড়তেই আমার ঘরে কিন্তু ডাব আনা শুরু হয়ে গেছে। প্রায় তোমরা দেখে থাকবে যে আমরা ডাব আনছি। আসলে ডাব খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে, সেই জন্য কিন্তু সুস্থ অসুস্থ 2 রকমের মানুষেরই ডাব খাওয়া উচিত।
আর আমি বরকে বলেছিলাম একটু শ্বাস দেখে নিয়ে আসতে। জানি কচি ডাব যেগুলো হয় সেগুলোর কিন্তু উপকার একটু বেশি, আর যেগুলোতে শ্বাস হয় সেগুলোতে একটু উপকার কম হয়। তবে শ্বাস খেতে আমি আর আমার বড় মেয়ে বড্ড ভালোবাসি, সেই জন্য বলেছিলাম যাতে শ্বাস হয় সেরকম দেখে ডাব নিয়ে আসবে। তবে দেখতে পেয়েছো কত জল হয়েছে, পুরো 1 গ্লাস। এখন তো বাড়িতে আমি আর আমার ছোট মেয়েই আছি, তো দুজনই আর কি এই 1 গ্লাস জল হাফ হাফ করে খেয়ে নেব। ছোট মেয়ে কিন্তু খেতে চায় না, অনেক জোর করে তারপরে ওকে ডাবের জলটা খাওয়াই। তোমরা সেটা শুনতেই পাবে ওর মুখে, ও কতটা অতৃপ্তিভাবে এই ডাবের জলটুকু খাবে। তবে আমিও সেরকম মানে খেতেই হবে এরকম একটা ব্যাপার। আর বড় মেয়েকে সকালে খাইয়ে দিয়েছি, ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর ডাবের জলও দিয়ে দিয়েছি। ওকে যা কিছু দেওয়ার সকালে দিতে হয়। আর ওই ফলটা টিফিনে যে কোনো খাবারের সাথেই ওই কিছু ফল ওকে দিয়ে দেওয়া হয় টিফিনের সাথে। আর জানো তো স্কুল নিয়ে পড়েছি একটা প্রবলেমে। সেই সকাল 11টায় বড় মেয়ে স্কুলে যায় আর আসে বিকেল 5টায়। পড়ার টাইমটুকু ঠিক মতন পাচ্ছে না। কি করব জানি না, স্কুল চেঞ্জ করব না কি করব বুঝতে পারছি না। আর করলেও এই বছরটা তো বয়ে নিয়ে যেতেই হবে, এত প্রবলেম। তারপরে দেখো দোকান রয়েছে, দোকানটাকেও চালাতে হচ্ছে, তাই না? একা সংসারে না, একা রোজগার, একা সংসারে না সব দিক থেকে সামলানো মানে প্রবলেম হয়ে যায়। এদিকে সংসারে আমাকে একা সামলাতে হয়, ওইদিকে দোকান বরকে একাই সামলাতে হয়। না না, একা সামলাতে পুরোপুরি হয় না, আমাদের দোকানে বাবুরা আছে আর কি, আমার বরের ম্যানেজার, আর আমারও হেল্পিং হ্যান্ড একজন আছে, দিদি। নতুন একটা দিদিকে রেখেছি, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো সেই দিদি কিন্তু শুধু ঘরটা মুছে দিয়ে যায়, আমি পুরো ক্লিন করে রাখি, শুধু মুছে দিয়ে যায়। দিদিকে ঝাড় দেওয়ার কথাও বলা হয়েছে, তবে বাসি ঘর না বেশিক্ষণ রেখে দিতে আমার মন চায় না। সেই জন্য কি হয়, আমি ঝাড়টা দিয়ে দিই আর দিদি এসে শুধু মুছে দেয়, সিঁড়িটাও মুছে দেয়। তারপরে দেখো মেয়েকে ডাব দিয়ে দিলাম, আর ও কিন্তু বলছিল খাবো না করে ওকে অনেক রকম ভুলিয়ে তারপরে কিন্তু খাওয়ালাম। ডাবের শ্বাসটা দেখো তেমনভাবে কিন্তু মোটা লেয়ার হয়নি। ভেবেছিলাম যে একটু মোটা লেয়ার হবে তাহলে কিন্তু ভালো লাগতো খেতে, কিন্তু দেখো একদম পাতলা হয়ে গেছে। বাঁধাকপি একটু ভাপিয়ে নেব জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। তো বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে কি হবে, একটু নরম টাইপেরও হবে। আর হচ্ছে বাঁধাকপির মধ্যে, বাঁধাকপি কেন, সব সবজি কিন্তু একটুখানি গরম জলে ধুয়ে নেওয়া বা একটুখানি গরম জলের মধ্যে কিন্তু একটু সময় রেখে দেওয়া, এটা কিন্তু খুব দরকার। আসলে দেখো সার দেওয়া হয় যেহেতু জমিতে, আমি কিন্তু নিজে চোখে দেখেছি, যেহেতু আমার গ্রামের বাড়ি, তো শহরে বসবাস করলে কি হবে, গ্রামে তো বাড়ি, তো সার কিন্তু প্রচুর পরিমাণে বিষাক্ত সার দেওয়া হয় পোকামাকড় যাতে সেই পাতাগুলো নষ্ট না করে, সেই জন্য। তাহলে ওই সারগুলো সমেতই কিন্তু কোনো রকমে ধুয়ে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। সেই জন্য গরম জল দিয়ে ওয়াশ করিয়ে তারপরে কিন্তু রান্না করলে কি হয়, সারগুলো কিন্তু আর থাকে না। তো এক পাশে বাঁধাকপি ভাপাতে দিলাম, আরেক পাশে কিন্তু ডিমটা ভাজবো। আর কড়াইটা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, সকালবেলা আলু ভেজেছিলাম, তো কড়াইতে তেল বসিয়ে দিয়ে মেয়ের কিন্তু রুটিন অনুযায়ী বইগুলো গুছাতে গেছিলাম, তার মধ্যে এসে দেখি কড়াইটা পুড়ে গেছে। তো এখন আর ঘষে মেজে অনেক টাইম দেওয়ার সময়টা আর নেই, তো সেই কারণে কি করলাম, একটু ধুয়ে নিয়ে তারপরে কিন্তু বসিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে তারপরে কিন্তু অনেকটা সময় নিয়ে কড়াইটাকে ভালো করে মাজতে হবে, যদিও কড়াইটা কিন্তু অনেক দিনের পুরনো। আর দেখতে পেলে আমি কিন্তু ডিমে নুন হলুদটা মাখাইনি, কারণ নুন হলুদ দিয়ে মাখালে তারপরে কড়াইতে দিলে কিন্তু পুরো ডিমটা লেগে যায়। সেই জন্য আগে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি ডিমগুলোকে ভেজেছি। তো তারপরে দেখো অল্প আলু দিয়ে তারপরে কিন্তু ডিমের ঝোলটা করে নেবো। ওই যে আজকে বলেছিলাম প্রথমেই যে আজকে ডিমের ঝোল আর বাঁধাকপি এই হবে আজকের মেনুতে। তো ভালো নেই মনটা, যতক্ষণ না মায়ের কাছে যেতে পারছি ততক্ষণ কিন্তু মনটা তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, শুধু একটু ধনেপাতা কুচি দেবো, তারপরেই নামিয়ে নেবো ডিমের ঝোল। ব্যাস আজকে রেডি আমার ডিমের ঝোল। তো ওইদিকে মাকেও বারবার ফোন করছি মায়ের শরীরটা কেমন আছে জানার জন্য। মা আমার কিছুতেই বলতে চায় না গো,
যে শরীর কি হচ্ছে না হচ্ছে, অনেকটা ডিস্টেন্সে থাকি না, সেই জন্য মায়ের কি হচ্ছে আর জানতে পারছি না। মনটা খুব খারাপ হয়ে আছে। মা ওই হাত নিয়ে রান্না বান্না সবটা করছে। মায়ের বাড়ি গেলে তোমাদেরকে একবার মায়ের হাতটা দেখাবো। মা আমাকে বলল ওই হাতে নাকি কেটে, মানে যেখানে ইনফেকশন হয়েছে সেখানে ফেটে ফেটে গিয়ে রক্তও ঝরছে। কতটা খারাপ লাগছে। দেখা যাক ওখানে যদি মায়ের হাতটা পুরোপুরিভাবে, ডক্টর একজন দেখাচ্ছে, পুরোপুরিভাবে যদি না সেরে যায় তাহলে মাকে অন্য ডক্টর দেখাতে হবে। ওষুধ খাচ্ছে, দেখা যাক কি হয়। মাকে একটু দেখতেও যাব, আর একটু হেল্পও করতে পারি না গো। এতটা দূরে থাকি, কোনো রান্না বান্না করে দিয়ে দেবো বা কাজ করে দিয়ে আসবো এমনটা আর হয় না। আর আমাদের ওই গ্রামের বাড়িতে কোনো কিন্তু হেল্পিং হ্যান্ড সহজেই পাওয়া যায় না, জানো তো। অনেক হয়তো খুঁজলে একটা দুটো হতে পারে, কিন্তু আশেপাশে কারোর বাড়িতেই কিন্তু নেই, জানো তো। আমাদের এখানে যেমন চট করেই পাওয়া যায়, আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না। আসলে সবাই মাঠে ঘাটে ব্যস্ত থাকে না, চাষি যেহেতু, সবাই মাঠে কাজেই ব্যস্ত থাকে। তারপর দেখো বাঁধাকপিটা দুর্দান্ত খেতে হয়েছে। আর তারপরে এবার দেখো আমি যে একটা বাড়িতে লিকুইড বানিয়েছি, তো সেই লিকুইড দিয়েই কিন্তু গ্যাস ওভেন। তো দেখো টাইলসগুলো আর কি, টালিগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই লিকুইডটা না ভীষণ কাজের। এটা হচ্ছে ভিম লিকুইড দেওয়া হয়েছে, ভিনিগার দেওয়া হয়েছে, আর লেবুর রসও কিন্তু দেওয়া হয়েছে। তো এরকমভাবে মিক্সিং করে তারপরে কিন্তু একটা লিকুইড বানানো হয়েছে। আর দেখো কত সুন্দর গ্যাস ওভেন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো সব ক্লিন হয়ে গেছে। এরপরে স্নান করে নেব। তার আগে জামা কাপড় কাচবো, তারপরে মেয়েকে স্নান করাবো, তারপরে আমি নিজে স্নান করব। দেখতে পাচ্ছ যে কত জামা কাপড় রয়েছে, সেগুলো কাচতে হবে। তার আগে কিন্তু মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর মেয়েকে একটু ফ্রেশ করিয়ে দেবো। তারপরে কিন্তু মেয়ে টিভি দেখবে বলছে। তো তারপরে আমি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে তারপরে স্নান করে নেব। তো এই আর কি, মেয়েকে একটু ফ্রেশ করে দিচ্ছি। আর আজকে জানো তো মেয়ের স্কুল ছিল না, আজকে কিন্তু শুক্রবার, তোমাদেরকে বলাই হয়নি। তারপরে দেখো মেয়েকে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে মেয়েকে টিভি চালিয়ে দেবো। মেয়ে দেখবে মোটু পাতলু। আর জানো তো বেশ কয়েকদিন ধরে অনেক মুভি দেখা হয়ে গেছে আমাদের। পুরো মুভি একবারে শেষ করতে পারছি না, তবে দুবারে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওই দুপুরবেলা খাওয়ার সময় আর রাতে খাওয়ার সময়, ব্যাস দুবারেই কিন্তু ফুল মুভি আর কি দেখে ফেলছি। আর মুভি দেখলে বেশ ভালো লাগে। তবে সিনেমা হলে কিন্তু এখন আর মাঝে মাঝেই যাওয়া হচ্ছে না, কারণ হচ্ছে মেয়েদের পড়া থাকছে, তারপর স্কুল আছে, আর টাইমেও হয়ে উঠছে না। সেই জন্য আর একা একা চলে যাব, মেয়েদেরও মনটা খারাপ লাগবে, ওই জন্য কিন্তু আর বেরোতেই পাচ্ছি না। তারপরে দেখো মেয়েকে চালিয়ে দেবো মোটু পাতলু, তারপরে কিন্তু আর এই কার্টুন দেখতেও কিন্তু আমারও বেশ ভালো লাগে। যখন ওদেরকে খাওয়াতে খাওয়াতে ওরা আর কি, মানে খেতে খেতে ওরা টিভিটা দেখে, এই মোটু পাতলু দেখে, আমার কিন্তু দেখতে বেশ মজা লাগে। তো ওদের সাথে দেখবে এক এক সময় বেশ ভালো লাগে। তারপরে দেখো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, স্নান করে চলে এসেছি। আজকে করেছি শ্যাম্পু। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, তোমাদের সামনে আজকে আসাই হয়নি। তারপরে দেখো বাবা আর মেয়ে কি করছে, তো খেতে দেবো ওদেরকে। আর জানো তো বড় মেয়েকে ছাড়া ভীষণ খারাপ লাগছে। ওই যে একসাথে খাওয়ার অভ্যেস, এতদিনে চারজন একসাথে বসে খেতাম, কিন্তু কিছু করার নেই। ওদের স্কুল 5টায় ছুটি হবে, ও যখন আসবে তখন খাবে। তো তিনজনই খেয়ে নেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর স্নান করে এসেও আর বিশ্রাম নেওয়ার টাইম নেই, স্কুলে যেতে হবে। আর আজকে আমিও যাব, বললামই তোমাদের, অনেকবার বলেছি আমিও যাব। সেই জন্য হাঁপিয়ে গেছি, মেয়েটাও আমার হাঁপিয়ে যায় গো, একদম বিকেল 5টায় ছুটি হয় যে, ওই জন্য। তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি তিনজনের জন্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। টাটা সবাইকে।